স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে। দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া শোবিজ অঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় চলে আসি আমি লিয়ানা। পরিবর্তন হচ্ছে দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটির নাম। গাজীপুরের কবিরপুরে অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটির নাম এখন বাংলাদেশ ফিল্ম সিটি। 2015 সালে 387 কোটি 91 লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া এই প্রকল্পের বাজেট ছাড়িয়েছে 500 কোটিতে। যদিও এখনো শুরু হয়নি মূল কার্যক্রম। এদিকে চলচ্চিত্র শিল্পকে গতিশীল করতে এবং বিএফডিসির স্থায়ী আয়ের উৎস সৃষ্টির জন্য 322 কোটি টাকার প্রকল্প বিএফডিসি কমপ্লেক্সেও দেখেনি আলোর মুখ। বিএফডিসির সবচেয়ে বড় দুটি শুটিং ফ্লোর ভেঙে সেখানেই 2018 সালে শুরু হয় এই বহুতল কমপ্লেক্স নির্মাণের প্রকল্প, যার বাজেট ধরা হয় 322 কোটি 77 লাখ 86 হাজার টাকা। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ না হওয়ায় বারবার বেড়েছে সময়, বেড়েছে প্রকল্পের ব্যয়ও। 50 কোটি টাকা ব্যয় বেড়ে মোট প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 372 কোটি 26 লাখ 57 হাজার টাকা। অতিরিক্ত প্রকল্প পরিচালক বলছেন এই কমপ্লেক্স পূর্ণাঙ্গ রূপ পাবে 2026 সালে। শেষ করার কথা ছিল হলো 24 জুন 30 আর কি। তো সেক্ষেত্রে কাজের যে প্রোগ্রেস জুন পর্যন্ত প্রায় 34% ফিজিক্যাল প্রোগ্রেস হয়েছে আর কি। কাজটা করতে গিয়ে যেটা হয়েছে ওখানে কিছু অবস্টাকল ছিল, রিটেনিং ওয়াল ছিল, তো সেই ক্ষেত্রে কিছু অনেক সময় ব্যয় হয়েছে। সব কিছু মিলে আসলে একটু লেট হয়েছে আর কি। এদিকে চলচ্চিত্র শিল্পীদের শুটিংয়ের জন্য গাজীপুরের কালিয়াকৈরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে উন্নত মানের ফিল্ম সিটির প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে 500 কোটি। কাজ শেষ হবে 2028 সালে। এরই মধ্যে বাদ পড়েছে বঙ্গবন্ধুর নামও। ওই জিয়া ফিল্ম সিটিটা ওইটার কাজ আমরা করতে পারিনি। পরবর্তী গভর্নমেন্ট যখন আসলো 2009 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, তখন তারা আবার এটার নাম পরিবর্তন করে প্রথম থেকে শুরু করলো ফেজ 1। তখন এটার নাম দিল বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি। এখন নামটা চেঞ্জ হয়েছে, এখন নাম হয়েছে এখন বাংলাদেশ ফিল্ম সিটি। বাংলা চলচ্চিত্রের এই সংকটের সময়ে চলমান এ দুটি বড় প্রকল্প চলচ্চিত্রের উন্নয়নে কতটা কাজে লাগবে তার সময় বলে দেবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বুধবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ মেসমেট। এতে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। মুক্তির আগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে সিরিজটির বিশেষ প্রদর্শনী, যেখানে শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের অনেকেই। পলাশ পুরকায়স্থর মেসমেট উপন্যাস অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন জন মিল্টন। মুক্তির আগে মঙ্গলবার হয়েছে সিরিজের বিশেষ প্রদর্শনী। এতে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, আর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। আরও আছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ ও মাসুম বাসার। মনস্তাত্ত্বিক গল্পে তৈরি সিরিজ মেসমেট স্পেশাল স্ক্রিনে প্রশংসা কুড়িয়েছে বেশ। দেশি বিদেশি ছবির পরিবেশনার পাশাপাশি সারেন্ডার বলবান সহ বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিবেশক সাইফুল ইসলাম চৌধুরী। দানশীল এই চলচ্চিত্র প্রদর্শক গত 31 অক্টোবর মারা যান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তার স্মরণে শোক সভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, যেখানে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিবেশক, হল মালিক, নির্মাতা ও সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা। এদিন বর্তমান চলচ্চিত্রের নানা সংকট সমাধানে সাইফুল ইসলাম চৌধুরী অবদান তুলে ধরেন উপস্থিত সকলে। ভূতকে ভয় পেলেও ভূত নিয়ে সারা বিশ্বে পালিত হয় হ্যালোউইন উৎসব। বিশেষ এই দিনটিকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রিতে মুক্তি দেওয়া হয় হরর ঘরানার সিনেমা। তবে বাংলাদেশে হ্যালোউইন উৎসবকে ঘিরে পর্দায় তেমন কোনো আয়োজন না থাকলেও এবারের হ্যালোউইনে একসঙ্গে দুটি ওটিটি নিয়ে আসে ভূতের গল্প। এছাড়াও উৎসবকে আরও চাঙা করে দেয় পশ্চিমবঙ্গের ওয়েব সিরিজ নিকশ ছায়া ও নেটফ্লিক্সের সিনেমা টাইম কাট। প্রতি বছর হ্যালোউইন উৎসবে ভয়ের আবহে সেজে ওঠে ইউরোপ, আমেরিকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে টিভি, বড় পর্দা আর ওটিটি প্ল্যাটফর্ম। স্যার, আপনারা আজকে এমন গল্প শোনাবো, আমার মনে হয় এরকম গল্প আপনি কোনোদিন শোনেননি। হলিউড, বলিউডের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি দেয় হরর ঘরানার সিনেমা। তবে বাংলাদেশে এর আগে হ্যালোউইন ঘিরে স্ক্রিনে তেমন কোনো আয়োজন না থাকলেও এবার একসঙ্গে দুটি ওটিটিতে আসে ভূতের গল্প।
চরকিতে মুক্তি পায় ওয়েব সিরিজ আধুনিক বাংলা হোটেল। অন্যদিকে দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম বিভাবরী। আপনার নাম কি? হ্যালোইন উৎসবের আগে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির একটি ফেসবুক পোস্ট ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। হরর, ফ্যান্টাসি, পলিটিক্স, থ্রিল সবকিছু নিয়ে আধুনিক ভাতের হোটেলে দেখা যায় মোশাররফ করিমের চমক। এ গল্পের 3টি পর্ব, খাসির পায়া, হাঁসের সালুন ও বোয়াল মাছের ঝোল, যার সবকটি গল্পে রয়েছে বাঙালি মিথ ও লোকগল্পের মিশ্রণ। রাস্তা একটু জ্যাম ছিল তো তাই আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনি কে? ওদিকে নিতু নামের এক তরুণীর ভৌতিক অভিজ্ঞতা নিয়ে দীপ্ত প্লেতে মুক্তি পায় বিভাবরী। টাকার জন্য বেবি সিটিং করে নিতু। এক রাতে ফোন পেয়ে এক শিশুর দেখাশোনা করতে যায় সে। ক্রমেই বুঝতে পারে এখান থেকে জীবন নিয়ে ফেরা কঠিন। অনিশ দাস অপুর ছোট গল্প মধ্যরাতের খাবার অবলম্বনে নির্মাণ করা হয় বিভাবরী। এত বড় বাড়িতে আপনি একা থাকেন, ভয় লাগে না? 3 দিন আগে নীলগঞ্জ গভর্নমেন্ট হসপিটাল থেকে 2টো মৃতদেহ চুরি যায়। বর্ণনা হুবহু মিলে গেছে। হ্যাঁ স্যার, হুবহু। দেশি 2 কন্টেন্ট ছাড়াও হইচইতে মুক্তি পায় পশ্চিমবঙ্গের ওয়েব সিরিজ নিকোষ ছায়া। ক্ষুরোধার চাহনি, রিজু শালবৃক্ষের মতো চেহারা, অতি প্রাকৃত রহস্যের সমাধান করতে জুড়ি নেই অশীতিপর বৃদ্ধের। তন্ত্র মন্ত্র আর ভূতের গল্পে সাজিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন সুরক্ষা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অন্য মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও অনিন্দিতা বোস। You can't stop this. You could create a ripple effect that could be devastating. অন্যদিকে নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমা টাইম কাট। হানা ম্যাকফারসনের এ সিনেমায় অভিনয় করেছেন ম্যাডিসন বেইলি, আন্তেলিয়া জেন্ট্রি। ওয়েব ফিল্মটির গল্প এক হাই স্কুলের শিক্ষার্থীকে নিয়ে। ঘটনাচক্রে যে 2003 সালে ফিরে যায়, চেষ্টা করে এক ক্রমিক খুনিকে থামাতে যে তার ছোট বোনকে খুন করে। সে কি পারবে? গল্পটি চেনা মনে হলেও উপস্থাপন আর নির্মাণের গুণে আলোচনায় আছে সিনেমাটি। In the future, do they catch the guy? Summer, you're next. অবশেষে এসেছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ। শুক্রবার দেশের 70টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা দরদ। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 20টি দেশে 400-র বেশি হলে মুক্তি পাবে সিনেমাটি। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের 20টি দেশে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। নির্মাতা অনন্য মামুন জানালেন, জুলাই অভ্যুত্থানের পর এটি সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র। ভারতের বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে। সন্দেহের তালিকায় উঠে আসে একই শহরে দুলু মিয়ার নাম। প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার গল্পে চলচ্চিত্র দরদ। দুলু মিয়া বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। আমি 1000টা খুন করতে পারি। ছবির কাহিনী যত এগোতে থাকবে, গল্প হতে থাকবে জটিল। আছে আবেগ আর প্রেমের অদ্ভুত এক মিশেল। দরদের গল্প মুগ্ধ করবে, গানের কথাও রটে যাবে মুখে মুখে, বলছেন চলচ্চিত্রটির পরিচালক। দরদে 2টা গান আছে। এই 2টা গানের প্রতি এত বেশি কনফিডেন্স আমাদের। আমরা জানি এটা ফ্যামিলি অডিয়েন্সের 2 রকমের গান হয়। একটা তো হচ্ছে যে আপনি বিয়ে পার্টি মাটিতে নাচানাচি করবেন, আর একটা হচ্ছে যে আপনার একটু মন ভালো থাকলেও শুনবেন, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে বসে আছেন তখনও শুনবেন, প্রিয় মানুষকে মিস করতেছেন তখনও শুনবেন, আবার খারাপ লাগতেছে তখনও শুনবেন। এই গানগুলো দরদে আছে এবং সেগুলো প্রত্যেকটা গান প্রচণ্ড শ্রুতিমধুর এবং কোয়ালিটিফুল। মার্কেটে কিন্তু একটা জিনিস খেয়ে ফেলছে, দুলু মিয়া ক্যারেক্টারটা চলে আসছে। কিন্তু দরদ বললে কেউ শাকিব খান বলে না, দুলু মিয়া বলতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে শাকিব ভাইও কিন্তু তার টিমের মধ্যে এটা ইনভলভ করে দিয়েছে। 4টি প্রযোজনা সংস্থার অর্থলোভ নিতে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। পরিচালনা ছাড়াও এই সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন।
দেশ গঠনে সবাইকেই কিন্তু ভূমিকা রাখতে হবে, নাহলে আমরা কিন্তু একটা নতুন দেশ যেটা আমরা পেয়েছি সেটার কোনো কাজে আসবে না। তো আমি একজন ফিল্ম মেকার বা ফিল্ম প্রডিউসার, আমারও তো একটা কোনো অবদান রাখার, আমি মনে করি সেটার সাক্ষী হওয়ার জন্যই আমরা দরদটা এই সময় রিলিজ করতেছি। কারণ দেখেন, মানুষের মধ্যে একটা আপসেটনেস, একটা অস্থিরতা কাজ করতেছিল। দরদের টিজারটা আসার পরে কিন্তু হল মালিকদের মধ্যে অনেকেই ফোন করছে বন্ধ করে দিবে হল, কিন্তু ওই দরদের টিজারটা আসার সাথে চেঞ্জ, এই হল কিন্তু রেডি করতেছি, ধোয়া মশা শুরু করছি। এই যে একটা উৎসবের ব্যাপার, এটাও তো পার্ট অফ যে জায়গা থেকে আমি মনে করি এটাও কিন্তু দেশ গঠনের একটা অনেক বড় পার্ট। আমরাও সেই একটা পার্ট হতে চাই। সাকিব সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা সহ আরও অনেকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 এন্টারটেইনমেন্টে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। দীর্ঘ 8 বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশের মাটিতে পা রাখলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন। রোববার সকালে বিমানবন্দরে নেমে কথা বলেন অপেক্ষায় থাকা তার ভক্ত এবং সংবাদকর্মীদের সাথে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এ যেন দীর্ঘ 16 বছর দলীয় মোড়কে আটকে থাকা কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মুক্ত কণ্ঠের গান, দেশের মাটিতে যিনি পা রাখলেন প্রায় 8 বছর পর। বাংলাদেশে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন অভিভূত তার জন্য অপেক্ষমান ভক্ত ও নিজ এলাকার দলীয় কর্মীদের দেখে। শুধু গান নয়, ওনার মাধ্যমে আমরা দেশের উন্নয়ন চাই। পলিটিক্যাল কারণেই ওনাকে দেশ ছাড়তে হয়েছে, তো এখন তো আর ওই সুযোগটা নাই যে কোনো কারণে ওনাকে দেশ ছাড়তে হবে। ক্ষমতায় আসার পর থেকে ওনার গান আমরা শুনতে পাই না, এটা খুবই দুঃখজনক। বাঙালি জাতির জন্য এটা দুঃখজনক। উনি একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। সরকার যখন যেই থাকুক, শিল্পীদেরকে কাজ করার একটা স্বাধীনতা থাকা উচিত, যে স্বাধীনতাটা থেকে গত কয়েক বছর তিনি বঞ্চিত ছিলেন। এই বেবী নাজনীন আপাকে পেয়ে হয়তো আনন্দের সহিত এবং উল্লাসের সহিত আগামী দিনে বিএনপিকে একটা সুসংগঠিতভাবে উপহার দিবে বলে আমি আশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ওনাকে নীলফামারী 4 আসন সৈয়দপুর কিশোরগঞ্জ মনোনয়ন দেন, ইনশাআল্লাহ উনি সফলতার সহিত বিজয় অর্জন করতে পারবেন। এদিন জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে যাবতীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান দেশবরেণ্য এই সঙ্গীত তারকা। স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র জনতা, তাদের সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত গণপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নীলফামারী থেকে নির্বাচনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন বেবী নাজনীন। প্রত্যাশা করেন সবার অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দেশের তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে ও সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো দ্য কেজ। এই প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি মঞ্চ পাবেন, যেখানে তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে। বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এটি কেবলমাত্র একটি প্রতিযোগিতায় নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে।
দেশব্যাপী অনলাইন অডিশনের মাধ্যমে দ্য কেজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শীর্ষ 100 জন সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে। পরবর্তীতে নক অফ রাউন্ডের মাধ্যমে সেরা 40 প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবেন। দেড় দশক ধরে ছিল ফ্যাসিজমের সংস্কৃতির বলয়। নতুন বিপ্লবে ভেঙেছে সে অচলায়তন। নির্মাণ হচ্ছে নতুন বাংলাদেশ। জুলাই আগস্টের অভ্যুত্থান কেউ যেন না ভুলে, সে লক্ষ্য সামনে রেখে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হলো জুলাই জাগরণী। সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। একদিন তো মরতে হবেই। মায়ের কাছে চিঠি লিখে জুলাইয়ে মার্চ টু ঢাকাতে যোগ দিয়েছিল আনাস, কিন্তু ঘরে আর ফেরা হয়নি তার। নতুন বাংলাদেশ নির্মাণের ব্রত নিয়ে সেদিন আনাসের মতো অনেকেই শহীদ হন। আজকে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। আনাসের লেখা চিঠি পাঠের মধ্য দিয়ে শুরু হয় জুলাইয়ের জাগরণী অনুষ্ঠান। আয়োজনে ছিল জাতীয় নাগরিক কমিটি। বিগত 15-17 বছর ধরে এককেন্দ্রিক একটি শৈল্পিক চর্চা শুরু হয়েছিল এবং সেটি সমাজের মধ্যে বিদ্যমান ছিল এবং ওটি প্রতিষ্ঠিত করার জন্য সেই কাঠামোটা গড়ে তোলা হয়েছিল এবং সেই কাঠামোটাকে আমরা ভাঙতে চাই। আওয়ামী লীগের ফ্যাসিজমের এই যে সাংস্কৃতিক ফ্যাসিজম কায়েম যে করেছিল তারা 15 বছর এবং 53 বছর ধরে, এই সাংস্কৃতিক ফ্যাসিজমকে আমাদের র্যাপাররা, আমাদের গ্রাফিতি আর্টিস্টরা ভেঙে দিয়েছে। সাংস্কৃতিক বলয় থেকে আমাদের এই শিল্পী, সাহিত্য এবং যারা আছে সবাইকে নিয়ে আমরা নতুন সাংস্কৃতিক যে বিপ্লব সেটা আমরা সংগঠিত করব। অনুষ্ঠানে গানে গানে স্মরণ করা হয় ছেলে হারানো মায়ের হাহাকার, তুলে ধরা হয় ব্যর্থতার আকুতি। ছিল অভ্যুত্থানের গান, বাদ্যযন্ত্র পরিবেশনা, ফকিরি গান, জুলাইয়ের নাচ এবং তথ্যচিত্র। নৃশংসতার মাধ্যমে সরকার যেভাবে দমন নিপীড়ন করে বিরোধী দল বা বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছে, সেই বিষয়টাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা যে গান, কবিতা, নাটক করি সেই প্রতিবাদ সেটা তো জারি থাকবেই রাজপথে, না? বিগত 15 বছর যে ফ্যাসিজমের বলয় তৈরি করা হয়েছিল তার কিছু অংশ তুলে ধরা হয় মূকাভিনয়, উপস্থাপন করা হয় রক্তগ্রহণ ও আয়নাঘর শিরোনামে দুটি প্রযোজনা। জুলাইয়ের লড়াই, আন্দোলন, ত্যাগ এবং অভ্যুত্থান কেউ যেন না ভুলে তারই আহ্বান জানান আয়োজক কমিটি। তুমি কালো পদ্ম লিখো, আমরা লাল গোলাপ লিখবো। তুমি জমিনে জুলুম, আমার এই সমস্ত শরীর স্বল্প জীবন ভেঙে চড়ে আমার জানের। শিল্পে নিমগ্ন ও নিভৃতচারী ছিলেন অগ্রগণ্য শিল্পী কাজী আব্দুল বাসেত। আধুনিকতা ও জীবনের বহুতল অনুষঙ্গের উপস্থিতি তাকে চালিত করেছিল বাস্তবধর্মী নিরীক্ষায়। দেশীয় ঐতিহ্যের শেকড়ে অবগাহন করে তিনি নির্মাণ করেছিলেন স্বকীয় চিত্রভাষা। তার 60 থেকে 90 দশকের বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে বেঙ্গল আর্টস আয়োজন করে প্রদর্শনী। শিরোনাম বৃষ্টিতে রোদের কণা। এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া শোবিজ জঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প জানতে দেখতে থাকুন নিউজ 24।